কারণটা কি বলবে? তুমি ইদানিংকালে আমার সাথে এমন আচরণ কেন করছো? জেসি বলল, কি করেছি আমি দেখা করতে চাইলে দেখা করছো না, কল দিলে কল রিসিভ করছো না, টেক্সট পাঠালে তার উত্তর দিচ্ছ না, হোয়াটসঅ্যাপ ইমো সবই বন্ধ করে রেখেছো। কারণটা কি? জেসি মুচকি হেসে বলল, সজীব তুমি যেমনটা চাও তেমনটা হওয়ার চেষ্টা করছি। মানেটা তো খুবই সোজা। এখন তুমি যদি বুঝেও না বোঝার চেষ্টা করো তাহলে আমি কিভাবে বোঝাবো? তুমি সবসময় আমাকে কিছু কথা বলতে, কথাগুলো কি ভুলে গেছো? কি কথা? আজকাল সব নষ্ট মেয়ে মানুষ বাসর ঘরে বলতে পারবে না আমি ভার্জিন, প্রায় আমার হাত ধরে বলতে আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমি ছাড়া কোনো পুরুষ তোমায় স্পর্শ করলে তা আমি সহ্য করতে পারবো না বলেই জেসি হা হা করে হাসতে লাগলো। জেসির হাসি দেখে সজীব অবাক হয়ে বলল, হ্যাঁ আমি এসব কথা বলতাম, কিন্তু এ কথার সাথে তোমার হাসির সম্পর্ক কি? সম্পর্ক আছে বলেই হাসলাম। মানে চলো আমাদের সেই প্রিয় রেস্টুরেন্টে বসে মানেটা তোমাকে খুলে বলি। ঠিক আছে চলো। সজীব জেসি দুজনে এই রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো। রেস্টুরেন্টের চেয়ারে বসে সজীব বলল, এবার মানেটা বলো। সজীব, আমি অনেক পুরুষকে দেখেছি জামা কাপড়ের মতো মেয়ে বদলাতে। সেসব পুরুষের জন্য অনেক মেয়ে সুইসাইড করতে বাধ্য হয়েছে, কারণ তাদের পেটে ওই প্লে বয়ের বাচ্চা। সেই সব পুরুষও বিয়ের সময় সদ্য জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ মেয়ে খোঁজে। তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? তুমি সব সময় উঠতে বসতে আমাকে সন্দেহ করতে, আমার মোবাইলটা একটু বিজি পেলেই সন্দেহ করতে, আমার পার্সোনাল কোনো বিষয় ছিল না, আমার ফেসবুক মেসেঞ্জারে প্রায় তুমি চেক করতে। সজীব, আমি কিন্তু কোনোদিনও তোমার মেসেঞ্জার ফেসবুক চেক করিনি। হঠাৎ তোমার কি হয়েছে? তুমি এসব কথা কেন বলছো? কারণ তোমার সাথে আজই আমার সম্পর্কের ইতি টানতে চাইছি। হোয়াট? বলেই উত্তেজিত হয়ে সজীব বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, হঠাৎ তোমার কি হয়েছে? তুমি কি নতুন কোনো নাগর পেয়েছো? আমাকে ভুলে যাওয়ার কারণ নিশ্চয়ই তাই। আসল কারণটা যদি শুনতে চাও তাহলে ঠান্ডা হয়ে বসো। সজীব চেয়ারে বসে বলল, আমার কাছে তোমার মতিগতি ভালো মনে হচ্ছে না। সজীব, আমারও তোমার মতিগতি ভালো মনে হচ্ছিল না বলে এক সপ্তাহ আগে আমার বিছানায় হেলান দিয়ে টেনশন করছিলাম তোমার আমার সম্পর্ক নিয়ে। এমন সময় আমার ছোট মামাতো বোন জেনিফা আমার বাসায় আসলো। আমার বেডরুমে ঢুকে আমার পাশে এসে বসে আমাকে চিন্তিত অবস্থায় দেখে বলল, আপু তোমার কি হয়েছে? না তেমন কিছু হয়নি। আমি কিন্তু মন বিশেষজ্ঞ আপু, সত্যি করে বলো তোমার কি হয়েছে? আমি জানি তুই খুব জ্ঞানী একটা মেয়ে, তুই কি বলতে পারবি সব দোষ কি নারীর? পুরুষের কি কোনো দোষ নেই? ধর্ষিত নারীর বিয়ে হয় না, মৃত্যুই তার ভবিষ্যৎ। ভার্জিন না হলে তারও বিয়ে না জায়েজ, কিন্তু পুরুষ সে তো নিষ্পাপ, কলঙ্ক তারে ছুঁতেও পারে না। কিন্তু কেন? আপু, আমি আমার এক খালাকে তার ছেলের বউকে বলতে শুনেছি, পুরুষ বেড়াগো অমন একটু চরিত্র দোষ থাকে, এই নিয়ে এত নাটক করার কি আছে? কেমন মাইয়া মানুষ তুমি, মানায় নিতে পারো না? এইটুকু না মানতে পারলে সংসার হয় না। অথচ ভাবির আপন ভাই ছাড়া কারোর সাথে হেসে কথা বলাও বারণ ছিল। নারীর কলঙ্ক কাটে না, আর পুরুষের কলঙ্ক লাগে না কখনো। নারী জন্ম থেকেই দোষী, তার সব থেকে বড় দোষে নারী। নারী হয়ে জন্ম নিয়ে তার আজন্ম পাপ। তুই এত ছোট মানুষ হয়ে এত কথা কিভাবে জানিস? আপু, কথা জানতে বড় কিংবা ছোট হতে হয় না। এখন তুমি তোমার মনে জমে থাকা কষ্টের কথাগুলো আমাকে বলো তো। আসলে তুই তো জানিস আমি সজীবকে খুব ভালোবাসি, কিন্তু সজীব আমাকে উঠতে বসতে সন্দেহ করে। আপু, বুঝতে পেরেছি ব্যাপারটা। তোমাকে সে মনে করে তুমি প্রেম টেম করো, কারো সাথে তার অজান্তে ডেটে যাচ্ছ, কারো সাথে রাতভর কথা বলছো, এমনটা তো? হ্যাঁ এমনটাই। সজীবের নাম্বারটা দাও। কেন? নাম্বারটা দাও বলছি। আর তুমি যে আমাকে নাম্বার দিয়েছো এই কথাটা ভুলেও সজীবের কাছে বলবে না। জেসি মোবাইল থেকে নাম্বারটা বের করে জেনিফাকে দিল। জেনিফা হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল। জেসি মনে মনে বলল, ও নাম্বার দিয়ে কি করবে? রাতে বিছানায় বসে সজীব ল্যাপটপে কাজ করছিল। এমন সময় অচেনা একটা নাম্বার থেকে তার মোবাইলে কল আসলো। সজীব কল রিসিভ করলো। হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে জেনি সব বলল, হ্যালো সুলেখা, আগামীকাল যে নোটটা তুই নিয়েছিস সেই নোটটা সকালবেলা ভালোই দিয়ে যাবি। আমি তোর বাসার কাছে যেতে পারবো না, কারণ পাড়ার কিছু বকাটে ছেলেরা আমাকে খুব ডিস্টার্ব করে। আর তুই তো ভালো করে জানিস আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত ভয়ে কথা বলিনি। আমি ওদের সাথে ভয়ে কথা বলতে পারবো না। ওরা কিছু বললে আমি কিন্তু কেঁদে ফেলবো, তাই আমাকে না কাঁদাতে চাইলে আমার নোটটা সকাল সকাল দিয়ে যাবি। জেনিফার মিষ্টি কণ্ঠ এসব কথা শুনে সজীব কিছুটা অবাক হয়ে বলল, আপনি মনে হয় রং নাম্বারে কল দিয়েছেন। সরি, মনে হয় ভুলে চলে গেছে, মাফ করবেন ভাইয়া। আহা, এখানে মাফ চাওয়ার কি আছে? না আসলে আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলি না তো, আমি আমার বান্ধবীকে ফোন দিয়েছিলাম, কিন্তু হয়তো একটা নাম্বার ভুলে আপনার কাছে চলে গেছে। কোনো সমস্যা নেই, আমি সব ছেলের মতো না, আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আর একটা কথা, আপনার কণ্ঠটা কিন্তু খুবই মিষ্টি। এরপর একজন আরেকজনের সাথে এক কথা দু কথা থেকে শুরু করে ঘন্টাখানেক দুজনে কথা বলল। এ যেন কথাই শেষ হচ্ছে না। পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে সজীব আবারও জেনিফাকে কল দিল। জেনিফা মিষ্টি করে বলল, আমি আপনার কলের জন্যই অপেক্ষা করছিলাম। যার কলের জন্য অপেক্ষা করছিলেন তাকে আপনি বললে কিন্তু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমিই বলবো। যখন সামনাসামনি দেখা হবে তাহলে আজই দুজনের সাথে দেখা করি। আজ দেখা করবেন? হ্যাঁ, তোমাকে দেখতে খুব মন চাইছে। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করব? আমার বাসা ফাঁকা আছে, তুমি চাইলে আমার বাসায় আসতে পারো। বাসায় আসবো? আপনার আব্বু আম্মু মাইন্ড করবে না? আমার আব্বু আম্মু গ্রামে আমার ফুফু বাড়িতে বেড়াতে গিয়েছে, তুমি চাইলে এক্ষুনি চলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনি মেসেঞ্জারে আপনার ঠিকানাটা লিখে দিন, আমি
1 ঘন্টার মধ্যে চলে আসছি। আচ্ছা এখনই লিখে দিচ্ছি। কলটা কেটে দিয়ে সজীব জেনিফাকে তার লোকেশন মোবাইলে টেক্সট করলো। খুশিতে হাসি মুখে আবারও বাসায় প্রবেশ করলো। ঘন্টাখানেক পর সজীব নিজেকে ফিটফাট করছিল। এমন সময় কলিং বেল বেজে উঠলো। সজীব চমকে উঠলো, তার মুখে হাসি ফুটলো। সে বুঝতে পারলো নিশ্চয়ই জেনিফা এসেছে। সারা শরীরে ভালো করে বডি স্প্রে মেরে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে দরজা খুলতেই সজীবের হাসি মুখটা কালো হয়ে গেল, কারণ একজন বোরকাওয়ালি বাসার সামনে দাঁড়িয়ে আছে। সজীব বলল, আপনি কে? একটু আগে যার সাথে কথা বলেছিলেন আমিই সে। কি বলছো? তুমি জেনিফা? বোরকা পরে এসেছো কেন? বাসার ভেতরে আসো। বোরকাওয়ালি বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরে ঢুকতেই বোরকাওয়ালি বলল, আর ভেতরে যাব না, আমার ভয় করছে। তোমার ভয় করবে কেন? আর বোরকাটা খোলো, আমি তোমার চাঁদ বদন মুখটা দেখি, আমার লজ্জা করে, আমি বোরকা খুলতে পারবো না। ডার্লিং, বাসা পর্যন্ত যখন এসেছো তখন বোরকাটা খুলে তোমাকে একটু দেখার সুযোগ করে দাও। বলেই বোরকাওয়ালির হাতটা ধরতেই সজীবের হাতটা দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি কি করছেন? আমার হাত ধরছেন কেন? আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, কারণ এতদিন পর যাকে মনে মনে খুঁজেছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি হলো? বোরকাটা খোলো। আপনি তো আমাকে ছবিতে দেখেছেন, তাহলে এখন দেখতে হবে কেন? বুঝতে পেরেছি তুমি বোরকা খুলবে না, তাই উল্টোপাল্টা কথা বলছো। এখন জোর করেই তোমার বোরকা খুলতে হবে। আমি অপরিচিত একটা মেয়ে, আপনি জোর করে আমার বোরকা খুলবেন? শুধু বোরকা খুলবো না, আজ তোমার শরীরের প্রতিটা কাপড় এক এক করে খুলবো। আপনি এসব কি বলছেন? কাপড় খুলবেন কেন? কাপড় না খুললে তোমার সৌন্দর্য দেখবো কিভাবে? বলেই বোরকাওয়ালিকে জড়িয়ে ধরতে চাইলো। বোরকাওয়ালি নিজেকে সেভ করে মুখ থেকে হিজাবটা খুলে ফেললো। সজীব চমকে উঠে বলল, আপনি কে? আমি হলাম জেনিফার বড় ভাবি। তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আমার ননদ কার সাথে প্রেম করে, কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে। তোমার চরিত্র তো অনেক খারাপ। তুমি প্রথম দেখায় জেনিফাকে জড়িয়ে ধরতে চাইছো? সজীব থতমত খেয়ে বলল, না মানে, আর না মানে না মানে করতে হবে না। যা বোঝার আমি বুঝে ফেলেছি। উপরের নির্দেশ আছে তাই কিছু বললাম না। তা না হলে আমার হাত ধরার অপরাধে তোমার এই হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দিতাম। আজ থেকে নিজের চরিত্র ঠিক করার চেষ্টা করো। নিজের হইয়া কলির বান্দর, পরের মাইয়া খুঁজো সুন্দর, শালা লম্পট। বলেই দরজা খুলে জেনিফার ভাবি সজীবের বাসা থেকে বের হয়ে গেল। তারপরেও তুমি নিজেকে শুধরে নিতে পারোনি। আমাকে যেমন কল করো, খোঁজ খবর নাও, ঠিক তেমনি জেনিফাকে প্রতি রাতেই ফোন দিতে, টেক্সট পাঠাতে, কিন্তু জেনিফা তোমাকে পাত্তা দেয়নি। আমি তোমার বিষয়ে সব কিছু জানার পর তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেই। আসলে তুমি আমাকে সন্দেহ করতে কেন জানো? কারণ তুমি নিজেই খারাপ ছিলে, তুমি নিজেই চরিত্রহীন, তাই অন্যকে চরিত্রহীন মনে করতে। তুমি নিজে বিভিন্ন মেয়েকে ডিস্টার্ব করতে, সেজন্য আমাকেও মনে করতে আমি হয়তো অন্য ছেলেদের প্রেমে পড়েছি। হয়তো সুন্দর মেয়ে দেখলে তুমি রোমান্টিক হয়ে যেতে, তুমি আমাকেও তেমনটা ভাবতে, আর আমি মনে প্রাণে অন্ধের মতো তোমাকেই ভালোবাসতাম। এই বলে জেসি বসা থেকে দাঁড়িয়ে গেল। সজীব দাঁড়িয়ে জেসির হাত ধরে বলল, তুমি যত কথাই বলেছো সব সত্য, ভুলটা আমারই, দোষটা আমার। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনোদিনও আর সন্দেহ করব না। জেসি মুচকি হেসে বলল, ক্ষমা করে দাও কথাটা বললেই কেউ কোনোদিন নিজেকে শুধরে দিতে পারে না, তুমিও কোনোদিনও পারবে না। তাই আজ থেকে আমাদের সম্পর্কের এখানে ইতি ঘটলো। বলেই জেসি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, তবে পুরুষের স্পর্শ ছাড়া নারী নষ্ট হয় না। গায়ের জোরে নারীকে দোষ দিতে পারেন, আপনার অপকর্ম আপনার কাছে ফিরে আসবেই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই বলে এই বলছি না সব নারীই ভালো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় মিজান ও ফয়সাল।